বিভিন্ন কাজ করে থাকেন, ওয়াচ করা থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে সাধারণ দর্শক যারা আসেন বিধানসভা দেখতে, তাদের সকলকে আমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সায়ন্তিকার বক্তৃতা শুনছিলাম, খুবই ভালো বলেছ, বিউটিফুল। এত তাড়াতাড়ি মেয়ে এত ভালো তৈরি হয় বক্তৃতা দিতে, এটা আমি ভাবতেও পারি। মাত্র 7-8 মিনিটের মধ্যে কভার আপ করা, ইটস এক্সিলেন্ট জব। আমি বক্তৃতা শুনেছি হুমায়ুন কবিরের, তিনিও লয় অর্ডার নিয়ে নিজে কাজ করেছেন জীবনের অভিজ্ঞতা দিয়ে, তিনি কিছু কথা এখানে সঞ্চিত করেছেন, তাকে আমার অনেক ধন্যবাদ। আমি বক্তৃতা শুনেছি জয়প্রকাশ টপ্পর, দারুণভাবে হিন্দি ভাষায় সেই চা বাগানের কথা, আদিবাসীদের কথা তুলে ধরেছেন, তাকেও আমার অনেক অনেক অভিনন্দন। লাস্ট বক্তৃতা শুনলাম মোশাররফ হোসেনের, খুবই বলিষ্ঠভাবে, সুন্দরভাবে, সহজাতভাবে, সুষ্ঠুভাবে, একেবারে সুষ্ঠুগত কাঠামোর মধ্যে নিয়ে এসে সুসংগত ভাষায় সুন্দরভাবে বক্তৃতা দিয়েছেন। পার্লামেন্টের বক্তৃতার এটাই তো নিয়ম, বিধানসভার বক্তৃতায় এটাই তো নিয়ম। যদি কারো কিছু বলার থাকে, তার জন্য সময় থাকে, আর্গুমেন্ট দিয়ে কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে। গণতন্ত্রে এটাই সৌজন্য, গণতন্ত্রে কিন্তু এটাই সৌজন্য। আমি বিধানসভায় সেদিনকে বিজেপি বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে গিয়েছিলাম। তো আমি দেখলাম নৌশাদ প্রেজেন্ট ছিল বা অন্য কেউ প্রেজেন্ট ছিল না বিরোধী দলে। তো আমি মাননীয় স্পিকার মহাশয়কে জিজ্ঞেস করলাম, আপনাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে বিরোধী দল আসে না? বললেন যে না, কিন্তু আমাদের পার্টি তো পার্লামেন্টে বিরোধী দল যে মিটিং ডাকে, সরকার যে মিটিং ডাকে, পার্লামেন্টারি পার্টি যে মিটিং ডাকে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে মিটিং ডাকে, আমাদের সাথে ধারাবাহিক বিরোধিতা থাকা সত্ত্বেও, আদর্শগত বিরোধিতা থাকা সত্ত্বেও আমাদের সাংসদরা কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করে। এটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির সৌজন্য। মনে রাখবেন, ভারতবর্ষে শুধু একটা বিধানসভা নয়, পশ্চিমবঙ্গ বিধানসভা, ভারতবর্ষে অনেক ফেডারেল স্টেট আছে এবং ডাবল ইঞ্জিন সরকারেরও অনেকগুলো রাজ্য আছে। অনেক সময় আমি লক্ষ্য করেছি রেশিও অনুযায়ী কার কত সদস্য, সেই হিসেবে টাইম দেওয়া হয়। আমাদের সংসদরাও তাই, কিন্তু এখানে 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও দেখুন, এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত, কতটা পায়। তা সত্ত্বেও অপপ্রচার, কুৎসা, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছে যে তাদের নাকি বলতে দেওয়া হয় না। আর কত বলবেন, বলতে বলতে বকবক বকম হয়ে যাবে না। এত বকার পরেও, বক মানে আমি কথা বলছি, বকুনি দেওয়া না, কথার অনেক রকম মানে হয় একটা ওয়ার্ডে। বাইরে কি বললেন ভিডিওতে, অ্যাসেম্বলিতেও বলেছে, কাগজ ছড়েছেন বলেছেন, আমিও ছড়েছি। শুনুন, আপনারা কতজন আছেন সংখ্যায়? আমি যখন কাগজ ছড়ে ছিঁড়েছিলাম, তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোশ্চেন অ্যান্সারে পাঠ নিতে দিত না। 39% ভোট পেয়েও 2004-এ যখন আমি একা হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না, স্পেশাল মেনশন করতে দেওয়া হতো না, পলিং অ্যাটেনশন করতে দেওয়া হতো না,
কোশ্চেন জিজ্ঞেস করতে দেওয়া হতো না। তো আমি আজ পার্লামেন্টের একা বসে আছি, আমার একটা কবিতাও আছে দেখবেন লেখা, কবিতা বিতানে একা। কেন লিখেছিলাম? সেদিন আমি উপলব্ধি করেছিলাম যে এদের বারবার রিকোয়েস্ট করবো, এরা কথা শুনছে না, এরা তো রোজ বলে। আমি নিজে কত প্রশ্নের উত্তর দিয়েছি, প্রতিদিন বক্তব্য রাখি। হ্যাঁ, বক্তব্য রাখতে গিয়ে কিছু অসংযত কথাও বলে, কিছু অসংলগ্ন কথাও বলে, যেটা আমরা বলি না, বলা উচিত নয়। মনে রাখবেন, কথা বলাটাও একটা আর্ট, এটাও একটা শিল্প, এটা জানতে হবে। যারা বক্তৃতা দেন, বক্তৃতা দিলে ফ্রিডম অফ স্পিচ মানে এই নয় কাউকে অ্যাটাক করা, কাউকে হেল্প করা, হেল্প স্পিচ দেওয়া, কাউকে কমিউনালি প্রভোগ করা, কাউকে ইনস্টিগেট করা, হাউসটাকে ভাগ করে দেওয়া। এই হাউসটা পর্যন্ত যারা এসছে প্রত্যেকে জনপ্রতিনিধি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ পারসিক, কেউ রাজবংশী, কেউ খান্তাপুরি, কেউ আদিবাসী, কেউ তপশিলি, কেউ ভাই, কেউ বোন। মানুষ তাদের নির্বাচিত করে পাঠিয়েছে। তেমন কি হল যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন? একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না, আমরা সর্বধর্মকে সম্মান করি। কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয় শিখেছি, স্বামী বিবেকানন্দের থেকে শিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখেছি, নজরুল ইসলামের থেকে শিখেছি, বুদ্ধং শরণং গচ্ছামি থেকে শিখেছি, পঞ্চানন বর্মন থেকে শিখেছি, রঘুরাম মুর্মু থেকে শিখেছি, প্রমোদনাথ ঠাকুর থেকে শিখেছি, বাবা সাহেব আম্বেদকর থেকে, যিনি এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন, সংসদে গিয়েছিলেন সর্বপ্রথম। তিনি সংবিধান রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। আমি স্যালুট জানাই। এই বাংলা বিধানসভায় অনেকে প্রতিনিধিত্ব করে গেছে। বড় হচ্ছে আমি নাকি টেবিল চেয়ার চলেছি। আমি স্পিকারকে বলবো আমাকে প্রমাণ দিতে হবে। আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি, আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দলের নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। ওদের ঘরে আসে না, আমাকে পুলিশ দণ্ডি ভাঙবার চেষ্টা করে, তাহলে জবাব তো আমার অধিকার দেয়, আর আমি এমনি জবাব দেওয়ার অধিকার আমার আছে। বাড়ির দুজনের আমি ভিডিওটা দেখেছি, কেউ একজন আমাকে পাঠিয়েছিলেন, দুজন পাঠিয়েছিলেন, দুজন সাংবাদিক বন্ধু, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ভিডিওতে কি বলছেন এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? হিন্দু ধর্মটা কি এত ছোট? যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে এ বছর ঋক্সাম যজু অথর্ব, এত সস্তা আমাদের তপন মুনি ঋষিরা, যারা সিদ্ধান্ত বৃষ্টি অমৃতস্য পুত্রা বলেছিলেন, মানব জাতিকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন,
সেই হিন্দু ধর্মকে এই হিন্দু ধর্মের থেকে আলাদা? আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলে ভালো হতো। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। মারা গেছেন মাত্র 40-42 বছর বয়সে, তখন আমরা খুব ছোট। তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। মার কাছেও তাই, আপনারা আমাকে 50 টাকা টাকা দিন, আমার গায়ে প্রশ্ন করবে না, কিন্তু সবার পিতা মাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে। আপনি কোথায় কোথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলে, আমি বলতে চাই না কথা, কিন্তু আমি বলছি কোট করে, আমি তারপরে উল্টো করে দেবো যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কিভাবে সম্প্রদায় বাবার পাওয়া সম্পত্তি না। আমি বলে দেবো আর আপনাদের জানবার জন্য বললাম, আমার বাবার অনেক সম্পত্তি ছিল, দেবত্ব সম্পত্তি, আমরা একটুও নিয়ে নিই। আর ছিল নিজস্ব সম্পত্তি ছিল, নিই আমরা। আপনার মাথায় রাখবে, গ্রামে এসব কথা চালু আছে। আমি কিছুদিন আগে মুসলমান গ্রামে গিয়েছিলাম, বাবার বড় ছেলে মেয়েদের ওপরে দিয়ে দিয়েছে, মানে পুজো পাঠ করতে হয় গ্রামে। আমার কাছে এসে বললে একটা সই করে দেবে। আমরা কেন? বললো আমরা রামপুরের তো আশীর্বাদ আছে। আপনি ছিলেন যে আমরা রামপুরে একটা মন্দির করতে চাই। আমি একবার জিজ্ঞেস করলাম না, আমি আদৌ সই করার অধিকারী কিনা তাও জানি না, কিন্তু ওরা যখন এসে বললো তখন আমি সঙ্গে সঙ্গে সেটা করে দিলাম। আমরা সব ভাবি না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছে তাদের উত্তর দেওয়ার জন্য। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দুয়ারে যেখানে আমি মাথায় রেখে ঘুমাই। কাজে তোমাদের কারোর কিছু করার ক্ষমতা আমাকে নেই। কি বললেন? হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন। হিন্দু ধর্মটা কি? নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়? সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। অন্তত 2 কোটি পরিবার যদি ধরে নেন, মানে একটা পরিবারে যদি 3-4 জন থাকে, এবং ক্লাব যদি ধরে নেন, 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। একটা জায়গায় একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। ব্যাপারটা কি ছিল জানতে হবে। আমি আমার রেকর্ড করে দিয়ে যাব, সেখানে পুজো হয়েছে। আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে, ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যোগমানবী কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ল কলেজে, যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছে কনস্ট্রাকশন, একটা জায়গায় গার্বেজ করেছিল, রাবিশ করেছিল, তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তুমি একটু সরিয়ে নাও। ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল। তারপর তো কোর্টে বোঝায়, কোর্টের নির্দেশ অনুযায়ী 2টো পুজোই হয়েছে। যোগেশ চৌধুরী হয়েছে, যোগেশ চৌধুরী ল কলেজে হয়েছে। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি। আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি, সরস্বতী পুজো। আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম, এবং অন রেকর্ড আমি এই দুটো
স্পিকারের কাছে হাউসে আমি কথা বলতে চাই। এত মিথ্যে, এত কুৎসা। आगे तो वो तो दिल्ली लेकर ऐसे ममता जी तो सरस्वती पूजा भी नहीं करने देता, दुर्गा पूजा भी नहीं करने देता। कत लक्ष्मी पुजो है, कत गणेश पुजो है, कत भोले बाबा है, कत सर्वधर्मे है। আমাকে বলেছে আমি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসে শুনতে হবে এত সম্মান করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান, সর্বকর্মের মানুষের দান, সর্বজাতির মানুষের দান। এটা কিন্তু মনে রাখবেন। আপনারা তো বর্ডারে গিয়ে উস্কেছিলেন, বাংলায় উস্কেছিলেন, ভুলে গেছিলেন বাংলাটা দেশের মধ্যে, বাংলাটা দেশের বাইরে নয়। বেঙ্গল নেপাল বর্ডার আছে, বেঙ্গল ইজ দ্য কি স্টেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট সারা ভারতবর্ষে। মনে রাখবেন বাংলার বর্ডার নেপাল, বাংলার বর্ডার ভুটান, বাংলার বর্ডার পাকিস্তান, বাংলাদেশের পরে বাংলাদেশ, বাংলাদেশের পাশে পাকিস্তান, মায়ানমার, ওদিকে ভারতবর্ষের বর্ডার শ্রীলঙ্কা। কিন্তু আমাদের এখান থেকে মাত্র 3 ঘন্টায় সিঙ্গাপুর এবং ব্যাংকক মাত্র 2.5 ঘন্টায়। মনে রাখবেন বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ সিকিম। মনে রাখবেন বাংলার রাজ্যটা রাজনৈতিক কারণে, ঐতিহাসিক কারণে, আভ্যন্তরীণ নিরাপত্তার কারণে এবং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল নিরাপত্তার কারণে মনে রাখবেন আমরা আছি বলে বাংলা কখনো কোনো কিছু কোয়েশ্চেন করে না দেশের কোনো ব্যাপারে। আমিও তো কোয়েশ্চেন করতে পারি, যারা এলো তাদের শিক্ষকদের নিয়ে আসা হলো কেন? কি উত্তর আপনাদের? বলে দিচ্ছে ওটা ওদের প্রোটোকল। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়ে বলছি, আপনি যেদিন প্রেজেন্ট ছিলেন সেদিনও কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে এইভাবে। তা প্রোটোকল তো এক একটা দেশের এক রকম হয় না, মানবিকতা তো সবার মধ্যে। কিন্তু আপনি কি একবার প্রতিবাদ করেছিলেন? মিস্টার জয়রাম রমেশ তারা কিন্তু বাংলার লোক নয়, তারা কিন্তু গুজরাটের লোক, মহারাষ্ট্রের লোক, পাঞ্জাবের লোক। তা সত্ত্বেও কিন্তু যদি কেউ ঢুকেও থাকে নিশ্চয়ই আপনি সসম্মানে আপনি বলতে পারতেন আমি ফ্লাইট পাঠাচ্ছি, আমার ফ্লাইট করে আমি আমার ভারতীয়দের নিয়ে আসবো। যদি কেউ ইলিগালি ঢুকে থাকে ওই দায়িত্ব নিয়েছিলেন? আজকে যদি আপনারা দায়িত্ব নিতেন তাহলে অন্তত তারা সম্মানের সাথে ফিরে আসতে পারত। কিন্তু সে দায়িত্ব তো আপনারা নেননি। পায়ে শিকড় বেঁধে, হাতে শিকড় বেঁধে 40 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শিশু থেকে মহিলা কেউ বাদ দেয়নি। তা সত্ত্বেও আমরা তো কিছু বলিনি। আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছেন এই কথাগুলো বলবার জন্য। না বলার পরেও আপনারা আমাকে টেরোরিস্টদের সাথে যোগাযোগ করে দিচ্ছেন। এর থেকে তো মৃত্যু হওয়া ভালো। এই দেশটা আমাদের সবার দেশ। আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি।
তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিঘ্নিত করার কোনো কথা বলি না। আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেনে নেব। মনে রাখবেন, তাই বাংলা ভালো থাকে, আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে। আমরা তো ওয়েলকাম করছি সীমান্তবর্তী ব্যাপার নিয়ে যে মিটিং করছেন আপনারা দুজনে, আমরা খুশি। কারণ আমরা চাই আমার বাংলার শান্তির জন্য, আমার ভারতবর্ষের শান্তির জন্য বাংলাদেশেও ভালো থাকুক, অন্যান্য দেশেও ভালো থাকুক। আমাদের কি অসুবিধা আছে? এ কথাগুলো কখনো আলোচনা করে দেখেছি? একবারও তারাপীঠ মন্দির দেখেছেন হিন্দু ধর্মের উদ্বাদারা? সকল হিন্দুইজম। What is the meaning of Hinduism? স্বামী বিবেকানন্দের শিকাগো পত্রিকা পড়ুন। It's a universal religion. যখন স্বামী বিবেকানন্দের বাড়িতে দখল হয়ে যাচ্ছিল রাত্রি বেলায়, তখন কোথায় ছিলেন? ইলেকশনের সময় স্বামী বিবেকানন্দের বাড়ি যাওয়া, আর স্বামী বিবেকানন্দের জন্মস্থান যখন মাল্টিস্টোর বিল্ডিং করার জন্য কেউ কিনে নিচ্ছিল, এখন বেঁচে নেই ডক্টর সুব্রত মৈত্র। তিনি তার আগের দিন রাত্রিবেলায়, রাতে যখন হইল রাত 12টায় ফোন করলেন, মমতা একটা সিরিয়াস খবর আছে। আমার কি? তিনি বলেছিলেন আমি খবর পেলাম স্বামী বিবেকানন্দের বাড়িটা সিংলা সিটি যেটা প্রমোটাররা দখল করে নিচ্ছে। আপনি কি বলছেন? বলেছিলেন হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠিয়ে কাজ স্টপ করেছিলাম, এবং তার পরের দিন আমি স্বামী বিবেকানন্দের বাড়ি কলকাতা কর্পোরেশন থেকে কিনে নিয়েছি। সিস্টার নিবেদিতা কলকাতায় তার একটা বাড়ি ছিল, সেই বাড়িটাও আমি নিজে দুবার করে দিয়ে আমাদের টাকা দিয়ে কিনে তারপরে তাদের হস্তান্তর করি। দার্জিলিংয়ে সিস্টার নিবেদিতা মারা গিয়েছিলেন যে বাড়িতে, সেই বাড়িটা বিমানবন্দরে নিয়ে নিয়েছিল। আমি একবার শান্তনু মহারাজ বেলুড় থেকে আমার সাথে গেলেন, এবং আমাদের সাথে ডিএমএস থেকে শুরু করে বিমানবন্দরেও ডাকলাম, তখন সে জিটিএর চেয়ারম্যান ছিল। আমি বললাম এই বাড়িটা ফেরত দিতে হবে। উনি বললেন না, দিতে পারবো না। আমি বললাম আমি যদি পাল্টা একটা বাড়ি দিই, এই বাড়ি একেবারে স্টাইলে এবং যতটা জায়গা আছে ততটা, তাহলে তুমি দেবে কি দেবে না? বলে আমি তাকে বলেছিলাম, অল্পকে আমি জিজ্ঞেস করলাম এই ইউথ হোস্টেলটার কি অবস্থা? বলে দিদি নতুন তৈরি হয়েছে, একই রকম দেখে। আমি বলে যাও ইউথ হোস্টেল নিয়ে নাও, নিবেদিতার বাড়ি ফেরত দাও, যেখানে নিবেদিতা দেহত্যাগ করেছিল। সেই বাড়িটা ফিরিয়ে নিয়ে এসেছিলাম। এখন নিবেদিতার ট্রাস্টের আন্ডারে আছে, বা ওদের যে বেরোবে যে সমস্ত ট্রাস্ট থাকে। বাপ্পাজারে মায়ের বাড়ি, তারা ঢুকতে পারছিল না। কতবার মায়েরা রিকোয়েস্ট করেছে, সেটাও ক্লিয়ার করে দিয়েছে। যেখানে ওখানে অনেক মানুষ বাস করতেন তাদের জন্য আলাদা করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এটা কোন ধরনের উত্তর আছে কমরেডরা? তারাপীঠের মন্দির ভোগঘর থেকে শুরু করে, তারাপীঠ ডেভেলপমেন্ট কমিটি থেকে শুরু করে, মায়ের মন্দিরের সম্পূর্ণটা, রাস্তাটা, গেটটা কে করেছিলেন? আপনার। এটা আমরা করেছিলাম। আশিস দাসী ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। দক্ষিণেশ্বর স্কাইওয়াক কতবার করে গেছে, কতবার বন্ধ করা হয়েছে। আমি নিজে 3 বার ইন্টারফেয়ার করে মিটিং করে তারপরে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের সম্মানার্থে স্কাইওয়াক আমরা করে দিয়েছি।
আমরা। দুর্গেশনন্দিনী মন্দির পুড়ে গেছিল, কারা করেছিল? আমরা। মদনমোহন মন্দির দেখাশোনা কারা করেন? কুচবিহারে আমরা। শিক্ষক মন্দির আমরা উন্নয়ন করে দিয়েছি। মদনমোহন মন্দির গেস্ট হাউস থেকে শুরু করে সব করে দেওয়া হয়েছে। কালীঘাটে স্কাই ওয়াক হচ্ছে, কারা করছে? আমাদের সরকার। আপনি ভেবেছিলেন করা উচিত? গঙ্গা সাগরের এক পয়সাও দেন না, যেটা ইনকাম হয় সেটাও নিয়ে চলে যায় ইউপিতে। কত মানুষ যায়? লক্ষ লক্ষ মানুষ যায়, 1 কোটি 1.5 কোটি মানুষ যায়। জলে করে পার করতে হয়, কত শক্ত, কত টাফ। এক একটা মানুষ জলে জলে পার করে। কতদিন বলেছিলাম একটা গঙ্গাসাগর সেতু করে দাও, বলতে বলতে আমার মুখ শুকিয়ে গেছে। কোন বিরোধী দলের নেতারা, হিন্দু ধর্মের পথপ্রদর্শক একবার বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে গঙ্গাসাগর সেতুটা করা উচিত গঙ্গাসাগরের স্বার্থে? না, করেননি। আমরা সেতুটা করছি। এই বাজেটে তার জন্য 500 কোটি টাকা রাখা হয়েছে এবং 4 লেন রাস্তা সহ সেতু হচ্ছে, যেটা 1,500 কোটি টাকা খরচা হবে, ডিপিআর হয়ে গেছে। জগন্নাথ ধাম কি বললেন বাবু? যে বাবু বকবক করতে ভালোবাসেন, বাবু কি বললেন? যেদিন ওটা হবে আমি সেদিন সব লেয়ার করে বসে থাকবো। তার মানে আপনি চান না দীঘায় একটা হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান জগন্নাথ ধাম খুব রাগ হচ্ছে, খুব জ্বালা হচ্ছে, খুব হিংসে হচ্ছে, কচুটি পানা হচ্ছে। কচু পাতা পাওয়া যায়, কচুরি পানায় যান পেয়ে যাবেন। সেগুলো দিয়ে আমি বিচুটি বলছি না, কচুরি পানা। কুচুটি এটা বিচুটি না, বিচুটি আমি বলছি না। কচুরি পানা আমাদের গ্রামের সম্পদ, তাই দিয়ে অনেক কাজ হয়। সেগুলো ভালো করে মেখে একদম সেটা দিয়ে বস্তা করুন, দরকার হলে কালার করে নিন কচুরি পানায়। আর মানুষকে মনে করে নিন আমি জগন্নাথ ধাম করতে দেবো না, এত সস্তা। সাহস থাকলে, বুকের পাটা থাকলে আটকাবেন। মনে রাখবেন আমরা অ্যাকসেপ্ট করেছি। আমি মুসলিম নেই। বাংলায় কত % মুসলিম থাকে? রিসেন্ট সেন্সাস হয়নি, আগের সেন্সাস অনুযায়ী যদি বলি, বা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকে। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তারা শিক্ষা নেবে না, তাদের একবার করে দিতে হবে, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। আর আমি যদি বলি আমার 5টা আঙ্গুলে হিন্দু, বৌদ্ধ শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, সেটা অন্যায়? একথা শিখেছি নজরুল ইসলামের ভাষায়। তৃণমূলের সিংহল পায়, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, একই বৃন্তে কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, আর একজন তার প্রাণ। আমাকে মুসলিম লীগ বলছে, আপনার তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়, তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য। কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করবো না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করবো কোনটা সঠিক আর কোনটা বেঠিক? কাউকে কিছু বলা
আমাদের করতে হবে না। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত উৎসব করছে, একটা অপপ্রচার করছে, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে শুনতে রাখতে পারবেন তো? আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। আমাদের এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, কেউ আবার শ্যামা পুজোও করেন। এই তো কদিন ভাবে শিবরাত্রি আছে, তারপরে দোল আছে, কদিন আগে শবে বরাত চলে গেল, তথ্যও জানে না। বললো আমি মুসলিম লীগ, তাই শবে বরাতের ছুটিতে শবে বরাতের দুদিন ছুটি দিয়েছি। আই চ্যালেঞ্জ দিস। এবং ওরা আমাকে ফেস করতে পারে না বলে আমি বলার সময় থাকি না। আর মমতা ব্যানার্জির ভয় নেই, ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি। কত মুখের কথা দেখি, ভুলে গেছিলেন শবে বরাতের পরের দিন রাজবংশী নেতা ঠাকুর ৫৫ নম্বর জন্মদিন, ছুটিটা তার জন্য ছিল। একদিন শবে বরাতের ছুটি, আর একদিন বঞ্চনার বর্মার জন্য ছুটি। ছুটির ক্যালেন্ডারটা দেখবেন। এবং পারলে রাজবংশের ভোট চাইতে যাবেন না। বঞ্চনার বর্মার ছুটি নিয়ে যারা এই নোংরা রাজনীতি করেন, কি খারাপ হয়েছে সেটা আমি জানি না, সেটা বুঝবে পরের ইলেকশন। সুতরাং পুজো পালন আমাকে শিখিয়ে লাভ নেই। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মৃত্যু কুম্ভের মতো আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি। কিন্তু প্ল্যানিং না করে এত হাইট তুলে এত লোকের মৃত্যু বললেন ৩০ জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি বসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার। আডোয়ার আগুন লেগেছে, বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাব, আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান ১৫ ঘন্টা ২০ ঘন্টা দাঁড়িয়ে যদি একটা মাদুরেও বসে ২০০০ টাকা। এক কাপ লাল চাও ৫০০ থেকে ২০০০ টাকা। তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাত তুলে দিয়েছে। সে একবার বলেছিল না গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো তারা পবিত্র হয় না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইট তুলছে আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছে, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানের স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করেছিলেন আপনারা? মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। ইভেন এখনো আমি দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোকেরা ঘুরছেন, আসানসোলের লোকেরা ঘুরছেন, বিভিন্ন জায়গার লোকেরা ঘুরছেন, আর বলছেন জনসব বিরাট বছর করে দেবো, ফিল্ডের ট্রেন দিচ্ছে। আপনাদের ডেভেলপমেন্ট ক্যাপাসিটি আছে কিনা? কত লোক যেতে পারে? কত লোক একটা ট্রেনে যেতে পারে? আমরা তো ট্রেন ভাড়া করে ১০০ দিনের গাড়ির টাকা যখন পাচ্ছিল না, জব কার্ড
फ्रॉड कवर। এত হাইট তুলতে গেলেন কেন? এইসব সিরিয়াস প্রোগ্রামে এত হাইট তুলতে নেই। ফার্স্ট দেখতে হয় ক্যাপাসিটি আছে কিনা, প্ল্যানিংটা ভালো করে করতে হয়। রেল স্ট্যাম্পেডে তো অনেক মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা খুব সফট লাইনে বলেছি। তার কারণ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় ঘটতে পারে, সেখানে আমরা নোংরা রাজনীতি করি না। কেউ নিয়ে কাজ করতে গিয়ে কেউ নিয়ে কিন্তু শ্রমিক চামড়া করতে মানে লেবার হাবের ওখানে মারা গেল, যার জন্য লেবার হাবের বাড়িতে মিটিং করা হয়েছে সিরিয়াস অ্যাকশন নেওয়ার জন্য, তাদের তো দোষ ছিল। আপনারা কমিশন পাঠাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, আর মহাকুম্ভে এত বড় ঘটনার পরে কটা কমিশন পাঠিয়েছেন, কটা কমিটি পাঠিয়েছেন। এমনকি আমার রাজ্যে যারা ফিরে এসছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি, পোস্টমর্টমও করেননি, ইভেন মেডিকেল কলেজ থেকে কেউ সইও করেনি যেখান থেকে ডেড বডি এসছে। শুধুমাত্র যাকে হ্যান্ডেল করেছে তাকে সই করিয়ে দিয়েছে। আমি দেখেছি কাগজটা, তাই আমরা কিন্তু প্রত্যেকে যাতে ডেথ সার্টিফিকেট পাই সেই জন্য এখানে পোস্টমর্টম করিয়েছি, যাতে তার ফ্যামিলি জানতে পারে যে তার ফ্যামিলি মৃত্যু হয়েছে কোথায় এবং তার পোস্টমর্টম করা হয়েছে সে মারা গেছে স্ট্যাম্পেডে। এরপর তো বলবেন হার্ট অ্যাটাকে মারা গেছে, নিয়ে কম্পেনসেশন তো ঘোষণা করে খালাস। যদি ডেথ সার্টিফিকেট না থাকে, যদি পোস্টমর্টম না করে, তো কোথা থেকে সে দাবি করবে? তার আইনের মাধ্যমে শক্তিশালী করতে হবে। করেননি তো, এটুকু কাজ করতে পারেননি। আপনাদের মনে নেই আমরা যখন নতুন ক্ষমতায় আসি আমরিতে একটা ঘটনা হয়েছিল, 110 জনের উপর আমরা বসে সারা রাতে পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছিলাম, চাকরি এবং টাকা হাতে হাতে দিয়ে। কাজ জানতে হয়, কাজ শিখতে হয়। আমরা গঙ্গাসাগরে মেলা চলাকালীন কোন ভিভিআইপিকে আমরা করি না। গঙ্গাসাগর মেলার আমি যে পরিদর্শন করি, আমাদের তার 6 মাস আগে থেকে মিটিং হয় এবং আমরা যাদের দায়িত্ব দিই 4-5 জন মিনিস্টার, অন্যান্য এমএলএ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তার 4-5 দিন আগে থেকে ওখানে চলে যায় এবং সবাই ফিরে যাওয়ার পরে তারা ফিরে আসে। এই লাল লাইট লাগিয়ে ফো ফো করতে করতে আর ভো ভো করতে করতে সাধারণ মানুষকে বোকাট্টা করে দিয়ে আর ভিআইপিদের জন্য হাইট তুলছেন, টাকা তুলছেন, আর গরিব মানুষগুলো কি মানুষ নয়? হিন্দু ধর্মের কথা যারা বলে গর্ববোধ করেন, আমিও গর্ববোধ করে আমি হিন্দু ধর্মের লোক, কিন্তু আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। কিন্তু আপনারা যখন আমার বাড়িতে রোজই পুজো হয়, আমি 3 বার করে পুজো করি, আপনাকে এসে বিধান করি। ধর্ম যার যায় হৃদয়ের ব্যাপার, ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে টুকরো করেন, আমরা করি না। আমাদের এখানে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, তাই এই কথাগুলো বলতে পারছেন, আদারওয়াইজ বলতে পারতেন না। যে স্বাধীনতা আপনারা এখানে পান, সেই স্বাধীনতা কোথাও গেলে পাবেন না। যার ডাবলে নীল সরকার টিপে নীল সরকার দেখে আসুন, মানুষ মরে গেলে চেপে দিচ্ছে, ধর্ষণ বলে এফআইআর নিচ্ছে না, আর্যিকরের মেয়েটি খুন হয়ে গেল, ফাঁসি হলো না, বলছে আমরা মৃত্যুদণ্ড চাই না, তুমি চাও? এটা আপনাদের বুঝতে হবে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া বাচ্চাদের হাতে পরে পড়ে, বাচ্চারা সবটা দেখতে পায়। আগে 18 বছর বয়স না হলে বাচ্চারা কিছু দেখতে পারতো না, অ্যাডাল্ট না হলে। এখন বাচ্চারা সব কিছু দেখতে পায়, সবাই দেখে। এত ক্রাইম
তার কারণ এটাও একটা অনেক উল্টোপাল্টা যে সমস্ত ছাড়া হয়, সেগুলো ছাড়ার আগে বোঝা উচিত যেটা আমার সমাজে কি এফেক্ট করবে, সেটা কেউ ভাবে না। সেই জন্য আমরা অপরাজিতের বিলটা করেছিলাম, যে এইসব কাজ করবে সবার মৃত্যুদণ্ড পাবে। কিন্তু আপনারা বিলটা পেয়ে তারা তো লড়াই কোয়েশ্চেন করে, আরে আমাদের পুলিশ 2 মাসের মধ্যে ফাঁসি করিয়ে দেয়, ফাঁসি অর্ডার করিয়ে দেয়। আপনারা কি করেন? আপনারা কোন কেসটা সলভ করেছেন আজ পর্যন্ত? আর যারা ধর্ষিত হয়েছেন তাদের পুড়িয়ে মেরেছেন রাস্তায়, ওকে সাক্ষী দিতে গেছে, তাদের সাক্ষী দিতে দেয়নি। বিলকিস বেগম থেকে আমি যদি সবার কথা বলি একটার পর একটা স্টোরি হয়ে আসবে, কিন্তু আমি আমার সময় লিমিটেশন জানি। এবার আমি অন্য সাবজেক্টে আসবো। আশা করি ধর্ম নিয়ে বৌদ্ধান্বিকদের আমি উপযুক্ত উত্তরটা দিতে পেরেছি। এরপরেও বৌদ্ধান্বিকরা যদি বক বক করে ধর্ম বিক্রি করে খান, মনে রাখবেন সাধারণ মানুষ লক্ষ্য করছে। ধর্ম আমরা সবাই ভালোবাসি, যার যার ধর্ম আপনার, উৎসব কিন্তু সবার। আমরা দুর্গা পুজো করি শান্তিতে, কালী পুজো করি শান্তিতে, সরস্বতী পুজো করি শান্তিতে, ঈদ করি শান্তিতে,